তো গাইজ, আজকে আমি একটা নতুন পডকাস্টের নিয়ে আমি ফেরত এসেছি। আমার সাথে রয়েছে শুভম। ইটস রিভিউ টাইম, তোমরা চ্যানেলটা দেখেছো হয়তো অনেকেই। এবং যাদের যাদের মনে হয় যে শুভমকে এক্স্যাক্টলি অরিত্রের ডপল গ্যাঙ্গারের মতো দেখতে লাগে, ব্যাকগ্রাউন্ড এবং খাট এবং ওই পিঙ্ক কালারের দেয়ালটা এবং শুভমের মুখটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই। এটা আমাকে অনেকে বলেছে, এটা আমাকে ভাই এবার ভাই লাগে দেখতে। এবার দেখো, আমাদের রিভিউ কমিউনিটিতে তো অনেক ধরনের মানে ইউটিউবার আছে। কেউ দেবজিৎ, সাকিব খান যারা কিছু বোঝে না, আর এদিকে আবার কেউ কেউ রয়েছে যারা অনেক সিনেমা দেখে, রিভিউ করে, কিন্তু যেই সাফল্যটা তারা ডিজার্ভ করে তারা সেটা টাচ করতে পারছে না। আমারই মতো অবস্থা। তো শুভম কিন্তু আরো অনেকটা ইউনিক, কারণ শুভম তার চ্যানেলে এর আগেও শর্ট ফিল্ম নিয়ে এসেছে। এবারেও সে একটা হরর শর্ট ফিল্ম সে নিয়ে আসতে চলেছে, যেটা টিজার কিন্তু মুক্তি পেয়েছে। টিজারটা আমি কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স দুটো জায়গাতেই দেওয়া থাকবে পিন কমেন্টের মধ্যে, তোমরা কিন্তু চেক করতে পারো। এবার এটাই হচ্ছে কি ব্যাপার, যে শুধু সিনেমা দেখে ওপিনিয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে নিজে একটা সিনেমা বানিয়ে সেটাকে পাবলিকের সামনে রাখা এবং সেটার ফিডব্যাক পাওয়া, যে ফিল্ম মেকার হতে চাওয়া, এটা কিন্তু একটা অনেক বড় একটা অ্যাম্বিশন আমি বলবো। এবং আমাদের মতো কমিউনিটির মধ্যে এটা খুবই ইউনিক একটা এফোর্ট, ওকে, যেটা আমিও এখন অব্দি করতে পারিনি। শুভম আগেও করে ফেলেছে, এবারও সে করতে যাচ্ছে। তো সাপোর্ট করাটা তো উচিত আমাদের প্রত্যেকেরই। আমি এবং সবাইকে বলবো, স্বর্ণকে আমি বলতে চাই থ্যাংক ইউ ভাই, মানে পডকাস্টটার আয়োজন করার জন্য। মুক্তি বলে একটা শর্ট ফিল্ম বেরোচ্ছে, হরর শর্ট ফিল্ম, এবং এই ভিডিওটা যখন পাবলিশ হবে ততদিনে মুক্তির, মানে ততক্ষণে মুক্তির ট্রেলারও মুক্তি পেয়ে যাবে। কারণ কালকে সকালবেলা, আমি বলে দিচ্ছি একবার তবুও, কালকে মানে রবিবার 26 তারিখ, 26/10/2025, রোববার দিন সকাল 11:15 ট্রেলার আসছে মুক্তির। সেটাও আপনারা দেখবেন এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক, যদি ভালো লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলো অবশ্যই। আমাদের ইন ফিউচার ওই ফিডব্যাক গুলো খুব দরকার, যে কিসে খারাপ লাগছে, যাতে পরবর্তীকালে কোনো কাজ করতে গেলে সেগুলোকে আমরা মাথায় রাখতে পারি, যে আচ্ছা এই জায়গাগুলোতে আমাদের এখনো কাজ করতে হবে। কারণ আমি আগেও বলেছি যে আমার পুঁথিগত শিক্ষা ফিল্ম মেকিং এর নেই। যতটাই শেখা, যতটাই জানা দেখে দেখে, সিনেমা দেখে বা ইন্টারভিউ শুনে, সেখান থেকেই আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকুই আমি মনে করেছি যে সেটুকু দিয়েই যেটুকু করা যায় সেটুকু করার চেষ্টা করছি। এবং এবারও, আগের বার সময় করেছিলাম, সময় বলে একটা শর্ট ফিল্ম, যেটা একটা ড্রামা শর্ট ফিল্ম ছিল। এবার একটু হরর স্পেসে মুভ করেছি এবং চেষ্টা করেছি আপনাদেরকে নতুন কিছু, ভালো কিছু দেওয়ার। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি, এবার বাকি তো আপনারা বলবেন, আপনারা দেখবেন, আর আপনারা ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো না লাগলো। আর থ্যাংক ইউ স্বর্ণজিৎ, থ্যাংক ইউ সো মাচ। তো এবারে শুভম, আমরা তোর শর্ট ফিল্মের পুরো প্রসেসটার মধ্যে আমরা আসছি। একদম। গল্প লেখার ন্যাকটা তোর কবে থেকে? মানে এটা কি স্কুল লাইফ থেকে নাকি কলেজ লাইফ থেকে, বা কি কি তোর জার্নিটা বল, যে গল্প লেখা। কারণ দেখ, আগে তো লোকে গল্প লেখে তারপরে সেটাকে ফিল্মে রূপান্তরিত করে, তো তোর গল্প লেখার জার্নিটা একটু জানতে চাই। আমি যদি একদম প্রথমে চলে যাই, আমি কিন্তু লেখালেখি করি না। এই লেখালেখির যে শখটা, সেটা আমার রিসেন্টলি হয়েছে। আমি প্রথম থেকে অ্যাক্টিং করতে চাইতাম এবং আমি প্রফেশনালি শিখেওছি অ্যাক্টিংটা। এমন না যে আমি শিখিনি, আমি কিন্তু শিখেছি, বেশ কয়েক মাস আমি শিখেছি। কোভিড এর আগে অব্দিও শিখছিলাম, আফটার কোভিড এর পর সেটা তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে ওটা কন্টিনিউ করা হয় না। এবার একদিন কি হয়, একদিন হঠাৎ আমার যে এডিট করে অভিক, সে একদিন হঠাৎ আমাকে বলে যে দাদা তুমি দেখো এত কিছু, তোমার মাথায় যদি কোনো গল্প থাকে চলো একটা কিছু বানাই, খারাপ হবে ভালো হবে নো ইস্যু। আমি প্রথমে যে খুব একটা কনফিডেন্ট ছিলাম বা রাজি ছিলাম তা নয়, বা বিকজ রিসোর্স নেই আমার কাছে। আমার কাছে সেরকম প্রফেশনাল টিম নেই, আমার কাছে সেরকম সাপোর্ট দেওয়ার কেউ নেই, যে আচ্ছা চলো এখানে আটকে গেলে আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো, সেটাও আমার কাছে নেই। তো সেখানে আমাকে বলেছিল, আমি প্রথমে যে খুব কনফিডেন্ট ছিলাম তা নয়, কিন্তু আমার শুনে আমি বললাম ঠিক আছে চল দেখা যাক। তো তখন সময়ের গল্পটা আমি লিখলাম, গল্পটা আগে থেকেই ছিল মাথায়, এবং আগে থেকে মানে খুব আগে থেকে না, তার 3-4 দিন আগে থেকে ওর সঙ্গে কনভারসেশন হচ্ছিল, বললো এই গল্পটার উপর একটা শর্ট ফিল্ম হতে পারে, চলো বানাই, ভালো হোক খারাপ হোক যাই হোক হোয়াট এভার, চলো বানাই, কিছু একটা করি। আমি বললাম ঠিক আছে চল করা যাক। তো সেখান থেকেই গল্প লেখা, এবং গল্প লেখার যে আমার খুব একটা এক্সপিরিয়েন্স আছে, বা আমি গল্প লিখতে খুব পারদর্শী, আমার কিন্তু লেখালেখিতে সেরকম ভাবে খুব একটা হাত নেই। আমি আগেও খুব একটা লিখতাম না, আমি এখনো খুব একটা লিখি না। যখন শর্ট ফিল্ম বানাবো ভাবি, তখন আমি মাথাটাকে কাজ করানো শুরু করি, লেখার প্রসেসে ঢোকা শুরু করি, যে কি নিয়ে বানানো যাবে কি হবে। এমনি ফাঁকা টাইমে আমি যে খুব লিখছি
সেটা বললে মিথ্যা কথা বলা হবে, এবং সেটা আমি করি না। তো এটাই। তো তুই আমাকে এটা বল যে তোর এই মুক্তির গল্পটার মানে ভাবনা কি, মানে তুই কি হররের সাথে তুই কিভাবে কানেক্টেড? আমি যেরকম মাঝে মাঝেই ধর এরকম হলো যে 2-3 সপ্তাহ টানা আমি হরর ফিল্ম দেখছি রোজ রাত্রিবেলা একটা করে, বা ধর হররের কিছু রাইটার আছে আমার যাদের লেখা পড়তে ভাল লাগে, বা ধর ফেসবুকে আমি শর্ট স্টোরি পড়ছি, বা ফেসবুকে তোর প্রচুর হরর রিলেটেড অনেক চ্যানেল আছে যারা বিভিন্ন রকম হ্যাঁ, এটা সিনেমা নিয়ে আমিও ডিসকাশন জানি, করে, দর্শকদেরও বলতে সেগুলো চাই, ফলো এটা করছি। একটু তোর কাটলাম, হররের একটু কাটলাম স্বর্ণ। আমি এটা এটা আমরা তো জানি যারা আমরা কমিউনিটিতে আছি, কিন্তু আপনারা যারা জানেন না তাদেরকে বলি, স্বর্ণ কিন্তু বইপত্র অনেক বেশি পড়ে আমাদের থেকে। কমিক্স বুকে ওর একটা আলাদা, ওর একটা দুর্বলতা আছে, এটা আমরা জানি। যে ও কমিক্স বুক কেনা থেকে, আমি তো কবে কমিক্স লাস্ট পড়েছিলাম ভাই আমার মনে পড়ে না, সত্যি কথা বলতে। তো কমিক বুক কেনা, গল্পের বই পড়া, বই পড়ার যে চর্চাটা সেটা স্বর্ণ কিন্তু করে, মানে সিরিয়াসলি করে, এরকম না, বই পড়তে ভালোবাসে, এবং সেটা আমরা কমিউনিটিতে মোটামুটি সবাই জানি। তো এবার হ্যাঁ বল। আমার তোর কাছে যে তোর এই হররের জার্নিটা কিরকম, মানে তুই কিরকম সিনেমা দেখিস, বা কিরকম তুই, মানে ধর অনেকে আজকাল যেরকম দেখি যে তারা এই যে হররের যে অডিও স্টোরি যেগুলো আসে না তোর মির্চিতে বা বিভিন্ন রকম এখন হ্যাঁ, অডিও হ্যাঁ, যে প্ল্যাটফর্ম গুলো আছে, তুই কি সেগুলোর দিকে বেশি ইনক্লাইন্ড, নাকি তোর হরর চর্চাটা কিরকম? লাইক তুই একটা হরর ফিল্ম আচ্ছা, বানাচ্ছিস, তোর নিজের তো একটা হরর চর্চা তো থাকবে, সেটার ব্যাপারে আমি চাইছি একটা জানতে। দেখ, আমি যেই ধরনের সিনেমা দেখি আর যেরকম ধরনের সিনেমা দেখা পছন্দ করি, তার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে হরর আর থ্রিলার। এই দুটো জনরা আমার পার্সোনালি, আমার দেখতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে। তো সেখান থেকেই হররের নেশাটা, এবার অনেক সময় হয় কি, ছোটবেলা থেকেই না একটা হ্যাবিট ছিল, সেটা দাদু ঠাকুমা সেইখান থেকেই এসছে বলতে পারিস, রাত্রেবেলা ভূতের গল্প শোনা। গল্প শোনা মানে শোনাতো ঠাকুমা দাদুর কাছে, ঘুমালে রাত্রেবেলা ভূতের গল্প শোনানো থেকে শুরু করে, এবং মানে বিদেশি ভূতের কাজ, সেই জিনিসগুলো আমাকে এক্সাইট করতো সবসময়, যে আমি ভূতের সিনেমা দেখবো বা থ্রিলার, এই দুটো জনরা আমাকে খুব এক্সাইট করে। কারণ তার আগে আমার যে সিনেমার চর্চাটা ছিল, সেই চর্চাটা ছিল বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, মেনলি কমার্শিয়াল মুভি, যেখানে গান থাকবে, নাচ থাকবে, ফাইট থাকবে। এবার সেগুলো দেখতে দেখতে না একটা টাইমে একটা বোরনেস চলে এসেছিল, যে ভাই এগুলো আমি দেখেছি। তারপরে যখন আমি হররটাকে দেখা শুরু করি, তখন না আমার সেই জিনিসটা খুব মানে খুব কাছের হয়ে যায়। হরর, থ্রিলার এই দুটো জিনিস আমার খুব ভাল লাগে, এবং হররের যে মুডটা তারা ধরতে চায়, যে গল্পটা বলতে চায়, আমার না খুব মানে সবসময় এটা মনে হতো যে ভাই বানালে, কখনো যদি হরর বানাতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ হরর, আমি এর আগে গল্প পড়তেও, কেন আমার কাছে যেই কটাই বই আছে তার মধ্যে হরর বই বেশি, গোয়েন্দা গল্পের বই বেশি। তো সেই গল্পগুলো আমি পড়তে ভালোবাসি। সানডে সাসপেন্স আমি বহুদিন কন্টিনিউয়াসলি শুনেছি। এখন তো টাইম হয় না, রিভিউ এর জন্য কাজ আছে, তারপর এই শর্ট ফিল্ম, এগুলোর জন্য সানডে সাসপেন্স এখন আর শোনা হয় না সেরকম ভাবে, আরে বাট প্রেম করিস যখন সেটা বল ভাই, প্রেম করিস সেটা বল, যে ওটার জন্য সময় হয় না। না, 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 ওইটার জন্য সময় হয় না, না ওটার, ওটার জন্য সময় হয়, মানে ওটা, ওটা এমন কিছু আমার কাজকে কোনোদিন এফেক্ট করেনি। কেন আমি বলছি, কারণ আমার যে গার্লফ্রেন্ড সেই আমার কো ডাইরেক্টর, তেমন নয় যে অন্য স্পেস থেকে এসছে বা আমার মেন্টালিটির সঙ্গে একদমই ম্যাচ করে না। হ্যাঁ, তো সেও সিনেমা দেখতে ভালোবাসে, সিনেমা বোঝে, এবং আমাদের মধ্যে সিনেমা নিয়ে কথা হয়। ধর একটা সিনেমা দেখে এলাম, একসাথে দেখলে তো কথা হয়, মানে বেরিয়ে এসেই যে এটা কিরকম লাগলো, ওটা কিরকম লাগলো, এই জায়গাটা একটু লুপহোলস লাগলো, আমার ভাল লাগলো। অনেক সিনেমা এরকম আছে আমার খুব ভাল লেগেছে, ওর ভাল লাগেনি, সেটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক, একটু মানে মতামত, যে মানে মতভেদ, যে কেন ভাল লাগলো না, এই জিনিসটা তো ভালো ছিল। এখানে তো এরকম হয়, তো সেই জিনিসগুলো আমাদের মধ্যে আলোচনা হয়। তো সেই জন্য, আর মানে খুব ভালো সেন্স আছে ওর, মানে সিনেমা সম্বন্ধে, শর্ট টেকিং সম্বন্ধে খুব ভালো সেন্স আছে। সেই জন্যই কো ডাইরেক্টর আমি এবং অনিন্দিতা দুজন মিলেই সেটাকে ডাইরেক্ট করছি। আগেরটাও তাই করেছিলাম, এটাও তাই করছি। তো সেই জন্য না হরর আমার সবসময় পড়তে, শুনতে, দেখতে আমার খুব ভালো লাগে, এবং যখনই আমি মনের মতো হরর কাজ দেখতে পাই না, তখনই আমার না রাগ ধরে, যে ভাই এই কাজটা তো আমি ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু এই কাজটা আমাকে স্যাটিসফাই করতে পারলো না, এরকম ধরনের খাজা কাজ কি করে হলো, এত ভালো প্রোডাকশন কোয়ালিটি। মানে সেটা খালি বাংলার কাজ বলে তা কিন্তু নয়, বিদেশের কাজেও আমার দেখে তখন রাগ ধরে, যে ভাই এই এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা তো একটু এরকম হলে পারতো, ওরকম হলে পারতো। তো এবার সেখান থেকে এই হরারে আসার প্রধানত ওটা কারণ, এবং সেকেন্ড হচ্ছে আমি না জনরার একটু মানে শিফট করতে চাইছিলাম। আমি কোনোদিনই নিজেকে এক জায়গায় বেঁধে রাখতে চাইনি, কোনো সময়ই না। দেখবি যখন আমি রিভিউও করেছি,
তখন আমি অনেক বিভিন্ন ধরনের সিনেমা রিভিউ করি, কারণ আমার বিভিন্ন ধরনের সিনেমা দেখতে ভালো লাগে। সেই জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমা, বিভিন্ন ধরনের সিনেমা, একই ধরনের জিনিস দেখবো, একই ধরনের জিনিস করব। আমি চাইলে আরেকটা ড্রামা বানাতেই পারতাম, আমার জন্য সেটা খুব ইজি হতো। হররটা আমার জন্য খুব টাফ, কিন্তু তবুও আমি এটাকে চুজ করেছি, কারণ আমি জনরাটার একটা জনরার মধ্যে সীমিত হতে চাই না, এবং যেখানে আমার কাছে এখন সময় আছে। একটা টাইমে কি হয়, ধর তোর কোনো কিছু একটা মানুষের চোখে লেগে গেল, দেখবি মানুষ সবসময় তোর থেকে ওটাই চাইবে। আমার এখনো সেই জায়গাটা আসেনি যে আমার থেকে মানুষ বলে তুমি খালি এটাই বানাও। তো আমি এখনো, আমার কাছে এক্সপ্লোর করার সেই জায়গাটা আছে বা সেই পরিস্থিতিটা আছে, যেখানে আমি ভাবতে পারি, যেখানে আমি ট্রাই করতে পারি, যেখানে নতুন জিনিস আমি এক্সিকিউট করার একটা চেষ্টা দেখাতে পারি। তো সেখানে, এবং জানিস তো, নতুন জিনিস ট্রাইতে আমার যেটা হয় না, শেখা। কারণ আমি তো এমনিতে কোথাও থেকে, ওই যে বললাম যে খাতা বইয়ে কলমে, খাতা কলমে শিখে আসিনি। তো আমার জন্য শেখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কতটা জলের তলায় আছি। একটা আমি ড্রামা বানালাম, এবার যখন হরর বানাচ্ছি, তখন কোন কোন জিনিসে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসে মাথা লাগাতে হবে, কোন কোন জিনিসে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা একটু উইক আমার, সেটা আমিও বুঝতে পারি, দর্শকও সেগুলো আমাকে পয়েন্ট আউট করে দেবে দেখার পর, যে এই জায়গাগুলো হয়েছে বা হয়নি। তো সেখানে আমি সবসময় আলাদা আলাদা জনরা ট্রাই করতে চাইছি, যে যাতে আমি সব জায়গাতে নিজে কতটা করতে পারবো, সেটা যাতে আমি সেই সেই জিনিসটা যাতে আমি নিজেও বুঝতে পারি, যে আচ্ছা চলো, এটা আমার জন্য নয়, বা এইটা আমার জন্য। এটা আমি ভাই এতগুলো বানানোর পর এইটা আমার ভালো লেগেছে। আচ্ছা, শুভম, তুই তো ডিফারেন্ট টাইপের ফিল্ম কভার করিস তোর ইয়েতে। রিসেন্ট টাইমে দেখা তোর কিছু প্রিয় হরর সিনেমা, এবং কিছু হরর সিনেমা যেগুলো তোর ভালো লাগেনি, এই বছরেরও হতে পারে বা 2024-এরও হতে পারে, কয়েকটা সিনেমার নাম কর। প্রথমে তুই এরকম কয়েকটা সিনেমা বল যেগুলো তোর খুব ভালো লেগেছে, হরর সিনেমা। আর তারপরে তুই কিছু সিনেমার নাম কর হরর সিনেমা যেগুলো তোর ভালো লাগেনি। আচ্ছা, আমি বেশি নাম করব না। আমি তোর একটা বডি হরর বেরিয়েছিল, খুব সম্ভবত বোধহয় স্প্যানিশ, আমি যদি খুব ভুল না বলি। মুভিটার নামটা বলতো একটু। মুভিটার তুই নামটা কি আমার মাথায় আসছে না। তুই কি সাবস্টেন্স। সাবস্টেন্সের কথা বলছিস? সাবস্টেন্স। হ্যাঁ। সাবস্টেন্স আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সিনেমাটা। ঠিক আছে, ওটাকে একদম পিওরলি হরর বলা যায় কিনা আমার সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু বডি হররের বডি হরর যদি আমি ওটাকে বিচার করি, কারণ ওটা বডি হররই, তো বডি হরর দিয়ে যদি আমি বিচার করি, আমার সাবস্টেন্স আমার খুব ভালো লেগেছে। আমার কনজিউরিং পার্ট 1 খুব ভালো লাগে, যতবার দেখি ততবার নতুন লাগে, এবং প্রত্যেকবার না কনজিউরিং থেকে আমি কিছু শিখি, প্রত্যেকবার কনজিউরিং পার্ট 1 থেকে আমি কিছু শিখি। তো এই সিনেমাগুলো, তারপরে আরো অনেক ভালো সিনেমা আছে যেগুলোর নাম হয়তো আমার ইমিডিয়েটলি মাথায় আসছে না, কিন্তু সেই সিনেমাগুলো খুব ভালো। হয়তো তুই না, নামগুলো এই বললে আমি বছর হয়তো তুই ওয়েপন দেখেছিস? ওয়েপন্স, ব্রিং হার ব্যাক, হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ওয়েপন্স আমি দেখেছি, ওয়েপন্স দেখেছি, তারপর ওয়েপন্স দেখেছি। কনজিউরিং তারপরে এর যে আমি লাস্ট তোকে বলছি, পার্টটা, দা, মানে ওই সিনেমাটা আমার খুব ভালো লাগে, দা উইলিং। দ্য ওয়েলিং। হ্যাঁ। দ্য ওয়েলিং, ওয়েলিং সিনেমাটা আমার খুব ভালো লাগে। তো মানে ইমিডিয়েটলি হয়তো বললে তুই, মানে বলাটা আমার মানে ইয়ে হয়ে যাবে, কারণ না আমার একটা প্রবলেম আছে নামে, আমি নাম মনে রাখতে পারি না। আমার এটা একটা সমস্যা হয়, আমি লোকেরও নাম ঠিকঠাক মতো মনে রাখতে পারি না, সিনেমাও দেখি, সিনেমার নামও আমি খুব একটা মনে রাখতে পারি না। তো আচ্ছা, কনজিউরিং এর ওয়েলিং লাস্ট বলে পার্টটা সিনেমাটা আমার কিছুদিন ভালো আগে লেগেছে। বেরিয়েছে। হ্যাঁ, কনজিউরিং এর শেষ পার্টটা কিছুদিন আগে বেরিয়েছে, ওটা তো আমার দেখা না, হয়নি এখনো। ওইটা দেখ, কনজিউরিং এর বাকি মাঝখানে যা জালিগিরি শুরু হয়েছিল, সেখান থেকে লাস্ট পার্টটা বেটার। কিন্তু তাই বলে সেটা যে কনজিউরিং 1 কে কোথাও গিয়ে টক্কর দিচ্ছে, সেটা আমি বলবো না। সেটা বলবো না। আমার ফাইনাল ডেস্টিনেশন লাস্টে, আমার এই রিসেন্টলি ফাইনাল ডেস্টিনেশন আমার খারাপ লাগেনি, লাস্ট পার্টটা যেটা বেরোলো। ফাইনাল ব্লাড লাইন। ডেস্টিনেশন আমার খুব একটা খারাপ ব্লাড লাইন, লাগেনি। হ্যাঁ। হুম। হ্যাঁ, লাস্ট পার্টটা যেটা বেরোলো, ব্লাড লাইন। ব্লাড লাইন খুব সম্ভবত নাম। তো আমার সেই সেই সিনেমাটা আমার খুব, মানে হ্যাঁ, খুব আহামরি নয়, বাট ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। তো এরকম কিছু কিছু হরর সিনেমা আছে যেগুলো আমার ভালো লাগে। রিসেন্টলি দেখা, যেটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছিল, সেটা হচ্ছে ভোগ। আমি খুব আশা আশা করেছিলাম ভোগের থেকে, মানে একটু বেশিই করে ফেলেছিলাম হয়তো, কারণ আমার গল্পটা খুব প্রিয় ছিল ভোগের। ভোগের গল্পটা আমার, মানে যখন শুনেছিলাম ফ্যাসিনেটেড হয়ে গেছি, না ভাই কি গল্প লিখেছে। কিন্তু যখন আমি ওর এক্সিকিউশন দেখলাম, একদমই, মানে সেগুলো, মানে সেটা একদমই হয়নি, মানে একদমই হয়নি। মানে আমি তার কাজের উপরে সম্মান রেখেই বলছি, হয়নি, একদমই হয়নি। এবং তারই একটা ইন্টারভিউ আমি অন্য একজনের চ্যানেলে দেখেছিলাম তারই কিছুদিন আগে, এবং তিনি হরর নিয়ে যেরকম বক্তব্য রেখেছিলেন, তার সঙ্গে জিনিসটা মানে ম্যাচই খেলো না কোথাও যেন।
কোথাও যেন গল্পটাকে নিয়ে একটু বেশি পাকামো করা, একটু বেশি জিনিসপত্র যে আমি জানি সেই জিনিসটাকে জাহির করা, আমার সেই জিনিসটা ভোগে লেগেছে। ভোগ আমার একদমই ভালো লাগেনি। আর রিসেন্ট টাইমে ভোগ বলতে পারিস মহেশ ভাটের যে বইগুলো আসে, যে বইগুলো রিভিউ এর খাতিরে আমাকে হলে গিয়ে দেখতে হয়, ঠিক আছে, ওই নাম ওই বইগুলোর নাম কেউ মনে রাখে না, রাখার দরকারও পড়ে না, সেই বইগুলো ভাই ভালো লাগে না দেখতে। তুই যে হলে এত সিনেমা দেখতে যাস, মানে যাস কেন ভাই? এইসব সিনেমা টেলিগ্রামে ফ্রিতেও দেখা উচিত না। আমি তো থামা দেখলাম দুদিন আগে ভাইফোঁটায়, আমি এখনো অব্দি ভিডিও বানাইনি। কেন জানিস? আমি খালি জানি যে আমি ক্যামেরা আচ্ছা, খুললেই আমি গালাগাল দেবো। থামা বললি বলে মনে পড়লো, স্ত্রী 2 রিসেন্টলি খুব ভালো সিনেমা, হরর কমেডিতে হেভি সিনেমা, মানে পারফেক্ট হরর না কমেডি। দেখ, আমাকে একটা কথা বলে, এই যে হরর কমেডি ইউনিভার্স 3 এর যে ইউনিভার্স, এখানে হররটা কোথায় রয়েছে ভাই? এটা তো সুপার হিরো কমেডি ইউনিভার্স, হোয়ার ইজ হরর? না, যেহেতু ওরা একটা সুপার হিরো বা ওরকম একটা ওয়ার্ল্ড ওরা বিল্ড আপ করতে চায়, যে সুপার হিরো ওয়ার্ল্ড, যেখানে সুপার হিরো থাকবে, সুপার ভিলেন থাকবে, এবং সেখানে স্ত্রীর মধ্যে কিন্তু ওই হরর ব্যাপারটা ছিল। দেখ, কমেডি পোর্শনটা বেশি ছিল, সেটা আমি মানতে পারি, কিন্তু হরর কমেডি হিসেবে স্ত্রী 2 বা স্ত্রী খুব যে খারাপ সিনেমা সেটা আমার কখনো মনে হয়নি। আমার স্ত্রী 2 তে আমার হাসিও পেয়েছে। হ্যাঁ, এবার দেখ, আমাদের এক্সপোজার এবার সেটা না হয় যে আমাদের এক্সপোজার এখন এত বেড়ে গেছে, সেখানে কোনো একটা হরর সিনেমা এবং বাইরের হরর সিনেমা আমরা এত দেখে ফেলেছি, সেখানে হরর সিনেমা দিয়ে দর্শককে ভয় পাওয়ানো খুব চ্যালেঞ্জিং। বিদেশেও করতে পারছে না, এখানে তুই ছেড়ে দে, তুই বিদেশেও লোককে হরর সিনেমা দেখিয়ে ভয় দেখাতে পারছে না। তো সেখানে ভয় দেখানো, হরর সিনেমা দেখিয়ে যেটা ভয়টা দেখাবো, বা ওরকম একটা সিন ক্রিয়েট করা কনজিউরিং এর মতো, যে বেসমেন্টে গেল এবং দেশলাইটা জ্বালানোর পর কানের পাশ দিয়ে হাতটা এসে ওই সিনগুলো রিক্রিয়েট করতে ভাবতে লাগে ওইগুলো। আচ্ছা শুভম, তুই কনজিউরিং এর টপিক যখন আনলি তখন তোকে প্রশ্ন করি, ইনসিডিয়াস আর কনজিউরিং এই দুটোর মধ্যে কোনটা তোর বেশি ভালো লাগে? ইনসিডিয়াস একটা ইউনিভার্সের মতো হয়েছে, হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, কনজিউরিং ও ইনসিডিয়াস আমি হয়েছে। দেখেছি। ইনসিডিয়াস আর আমি কনজিউরিং এর মধ্যে বললে পরে তুই কোনটাকে তুই এগিয়ে রাখবি? দুটোরই না, ফার্স্ট পার্টটাই ভালো, বাকি সিনেমাগুলো হ্যাঁ, ওরকমই লেগেছে আমার। এক্স্যাক্টলি দুটোরই ফার্স্ট পার্টটাই বেশি ভালো। দুটোরই ফার্স্ট পার্টটাই ভালো, বাকিগুলো আমার ওরকম, কনজিউরিং এর বাকিগুলো যেরকম লাগে, পার্ট, ইনসিডিয়াস ওরকম না না, ওরকম লাগে। পার্ট 2 গুলো তাও ঠিক আছে। আমি বলছি তোকে ইনসিডিয়াস পার্ট 1 পার্ট 2 ঠিক কিন্তু ছিল। তুই পার্ট টু কখন ঠিক আছে বলছিস জানিস? যখন বাকি সিনেমাগুলো একদম জালি, সেই জায়গা থেকে একদমই তুই তাই। দাঁড়িয়ে বলছিস পার্ট 2টা ঠিক আছে, কিন্তু তুই যদি পার্ট 1 এর সঙ্গে 2 এর কম্পারিজন করিস, ওই সেকেন্ড পার্টটা এমন মুখ থুবড়ে পড়ে যে তোর 1 এর সাথে 2 মেলাতে পারবি না। বাকিগুলোর থেকে হয়তো বেটার লাগবে, কিন্তু মানে 1 এর থেকে একটু নিচু হলে মানতে পারতাম যে চলো ভাই ঠিক আছে, যেহেতু কানেক্টিং পার্ট 2 একটু নিচু, ঠিক আছে, অনেকটা নিচু, তো সেই জন্য বাকিগুলোর থেকে তোর বেটার মনে হবে। কিন্তু সেখানে 1 গুলোই আমার বেশি ভালো লাগে। এরও তাই, ইট আমার ভালো লাগে, ইটের যে সিরিজ গুলো ওটা ভালো লাগে, ইট ভালো লাগে দেখতে। ইটের তো এবার তো তোর একটা শো আসছে, ওয়েলকাম টু শো ডেরি আসছে, বলে, এইচবিও ম্যাক্সে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। আমি জানি না আমি দেখবো কিনা, শো তো আমি দেখি না একেবারেই। আচ্ছা শুভম, তোকে একটা একটুখানি মানে জ্ঞান পাপি টাইপের কোয়েশ্চেন করি। হলিউডে আজকাল প্রচুর হরর সিনেমা হচ্ছে, হিন্দিতে তারা তাদের মতো করে ট্রাই করছে, সাউথ ইন্ডিয়াতেও তো কাজ বাজ তো হয়, মানে হররের ওপরে ভূতা কালামের মতো ফিল্ম টিল্ম হয় মাঝে মাঝে, বা ভূতা কালামের মতো সিনেমা, ব্রহ্মযুগমের হ্যাঁ, মতো ফিল্ম হয়। ব্রহ্মযুগমের মতো সিনেমা। কিন্তু আমাদের বাংলাতে যেখানে অডিও স্টোরি, এত হরর অডিও স্টোরি, আর মানে অনেক তো পডকাস্টার রয়েছে, তারা তো লাইক নাসার বিজ্ঞানীদের ফেল করিয়ে দিয়ে তারা তো প্রমাণ করেই দিয়েছে যে ভূত এক্সিস্ট করে। বাংলাতে তুই দেখবি মানে ভণ্ড সাধু বাবার মতো ভণ্ড ইউটিউবারে ভরে গেছে, এবং সাধু বাবারা এসে, ঠিক আছে, বড় বড় মানে জাদুকর ওঝারা এসে এই মেয়েটার বাড়িতে ওই হয়েছিল, এটা তো আমার নিজের চোখে দেখা। এই যে বাংলাতে একটা জালিয়াতদের একটা যে একটা নেটওয়ার্ক যে চেন তৈরি হয়েছে, আমি এখানে কোনো ইউটিউবারের নাম করতে চাই না, তাহলে আবার তার ফ্যানেরা বলতে পারে দাদা তুমি তো একে ট্রোল করে তো হচ্ছ। একটা ইউটিউবার আছে, ঠিক আছে, ওকে থাপাদার মার্কা একটা টাইটেল, ওকে দেখতেও ভূতেরই মতো, তো ও তো মোটামুটি বিজ্ঞানীদেরকে ফেল করিয়ে দিয়েছে। তো ওর হচ্ছে কি খালি ভূত, আর ওকে লোকে সত্যিকারের হরর এক্সপিরিয়েন্স পাঠায়, ও সেটাকে রিড আউট করে,
ঠিক আছে, তো চলতে থাকে। এবার তুই আমাকে একটা কথা বল, আমি যে কোয়েশ্চেনে আসছি, এত হরর নিয়ে কচনির পরে বা বাংলা হচ্ছে কি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সস্তার ফিল্ম তৈরি হয়, নয় ফ্যামিলি ড্রামা নয় একটা গোয়েন্দা ফিল্ম তৈরি করে দাও যেটাকে লাস্টে ফেলুদার মতো করে সবাই বসে বসে ঘরে বসে সোফায় বসে ফুকতে ফুকতে তারা রহস্যের সমাধান করবে। তাহলে একটা হরর ফিল্ম কেন এটা তৈরি করার চেষ্টা করছে না? মানে আজকে একটা ব্লেয়ার উইচ প্রজেক্টের মতো সিনেমা যেটা তৈরি করতে খুবই কম বাজেট লেগেছিল, যেটা ইজিলি বাংলাতে ডুয়েবেল, বাংলাতে এত তোর হরর মাইথোলজি আছে, এত রকমের ভূত প্রেত, ঠিক আছে, লোকেশনের তো অভাব নেই, আমাদের গ্রাম বাংলার প্রচুর লোকেশন রয়েছে, প্রচুর জমিদার বাড়ি রয়েছে, তোদের ওই শোভাবাজার শ্যামবাজার সাইডেই আহিরিটোলার পুতুল বাড়ি খুব একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে, একটা হররের একটা আছে। তাহলে সেগুলো নিয়ে বাংলা সিনেমায় কেন কাজ কেন হচ্ছে না, এই ব্যাপারে তোর কি মনে হয়? দেখ, কোয়েশ্চেনটা তো খুবই ভ্যালিড এবং ভাবনারও, যে যখন বাংলাতে এত গল্প আছে, ভূতের গল্প, সেটা ছোটদের জন্যও আছে বড়দের জন্যও আছে, সব ধরনের ভূতের গল্প প্রেজেন্ট আছে বাংলাতে, বাংলা সাহিত্যে, কিন্তু যখনই ওটা সিনেমায় রূপান্তরিত হতে দেখি আমরা, সেই সিনেমাগুলো একদমই, যেরকম ভোগ বললাম, তুই ভোগের গল্পটা তো শুনেছিস নিশ্চয়ই, সানডে সাসপেন্সে কখনো না কখনো। ভোগের গল্পটা তো কেমন লাগে, আউটস্ট্যান্ডিং একটা গল্প। কিন্তু যখন হ্যাঁ, ওটাকে যখনই সিনেমায় কনভার্ট করা হলো, ওরকম একটা সিনেমা বেরোলো। এবার তার জন্য যেটা আমার দুটো কারণ মনে হয়, এক হচ্ছে রাইটার। আমাদের এখানে না রাইটার তৈরি হয়নি, বিকজ একটা টাইমে আমরা এত কপি সিনেমা বানিয়ে এসেছি, যার জন্য রাইটার কখনো সে যে মাথা খাটিয়ে লিখবে একটা স্ক্রিপ্ট, সেটা কখনো সে হয়নি। এবার তুই বলবি যে আমার কাছে তো টেক্সটটা আছে, সেই টেক্সটটা আবার রাইটার কি দরকার? রাইটার দরকার আছে, কারণ যখন তুই একটা গল্প লেখা বইতে, এবং সেটাকে যখন তুই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সিনেমাতে কনভার্ট করবি, এমনিতে ভূতের সিনেমা খুব একটা বড় রানিং লেন্থের হয় না, ছোট ছোট রানিং লেন্থের হয় ভূতের সিনেমা। তো তুই যদি 1.25 ঘন্টা বা 2 ঘন্টা একটা গল্পকে একটা সিনেমায় কনভার্ট করতে যাস, তোকে অনেক কিছু কাটছাট করতে হয়, তোকে অনেক কিছু জিনিস না মাথায় রেখে সেটাকে আবার রিস্ট্রাকচার করতে হয়, যে আচ্ছা এই জিনিসগুলো গল্পে আছে, এই জিনিসগুলো আমি সিনেমায় রাখবো না, রাখলে জিনিসটা লেন্দি হয়ে যাবে, জিনিসটা আমার মানে ওই ওই মানে যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড স্ক্রিন প্লে রাইটিং, যেটাকে বলি আমরা যেটাকে বলি যে আরেকবার স্ক্রিন প্লেটা তৈরি করা, সেই রাইটার তৈরি হয়নি যে এটাকে রাখবো, এটাকে ছাড়তে পারি, সেই ব্যালেন্সটা কেউ তৈরি করতেই পারে না। যার জন্য ভালো ভূতের গল্প থাকার পরেও সেটাকে আমরা যে একটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা জায়গায় নিয়ে আসবো এবং নিয়ে এসে মানুষকে এঙ্গেজ করব, ভয় দেখাবো, সেই জিনিসটা হয় না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, তুই যখন একটা হরর স্টোরি শুনবি বা যখন গল্প পড়বি, এই দুটোর মধ্যে মিল হচ্ছে, যখন তুই হরর স্টোরিটা শুনছিস, ওরা সাউন্ড দিয়ে না তোর আশেপাশে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেয়। তুই হেডফোনে শুনছিস, তোর হাতে তোর ঘরের লাইটের সুইচটা আছে, তুই লাইটের সুইচ অফ করে দিলি, তুই ঘর অন্ধকার করে দিলি, করে তুই কানে হেডফোন লাগিয়ে, ওরা সাউন্ড দিয়ে তোকে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে সাহায্য করে, ভয়েস দিয়ে ক্রিয়েট করতে সাহায্য করে। বইতে যখন তুই পড়বি, বইতে তুই তোর মতো করে জিনিসটা ভিজুয়ালাইজ করে নিস, যে আচ্ছা ধরো এবার রাতের অন্ধকারে একটা বাড়িতে ঢুকলে, এবার বাড়িটা কেমন, বইতে তো ছবি নেই, এবার বাড়িটা কেমন সেটা তো তুই ভিজুয়ালাইজ করে নিচ্ছিস, যে আচ্ছা বাড়িটা আমি একটা পোড়ো বাড়ি কখনো দেখেছিলাম, সেই রকমই বোধহয় বাড়িটা আমি ভিজুয়ালাইজ করে নিলাম পড়তে পড়তে, আমি সেই জায়গায় থ্রিলটা পেয়ে গেলাম। এবার যখনই সিনেমাতে কনভার্ট হচ্ছে, সিনেমাতে সাউন্ড আর লাইট, হরার, এই দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। গল্পকে সাপোর্ট করে এই দুটো জিনিসই, সাউন্ড আর লাইট। এবার সেই দুটোর যে বাজেট দরকার, বা একটা একটা তো আমাদের আছেই, আমরা কিছু ট্রাই করার আগেই বাজেট নেই, আমাদের কাছে তো বাজেট নেই, আমাদের কাছে সোর্স নেই। কিন্তু সাউথ কম বাজেটের মধ্যে কান্তারা কত টাকা সিনেমা ভাই, কত টাকা, কান্তারা 1 এর কথা বলছি, কত টাকা বাজেটের সিনেমা আমাকে তুই বল। 15 কোটি না 16 কোটি টাকার সিনেমা কান্তারা, ঠিক আছে, তুই ম্যাচ করাতে পারবি না। এবং তখন তোর মনে হবে যে আমি যে জিনিসটা, যে লাইটটা আমার দরকার, যে সাউন্ডটা আমার দরকার, সেখানে দেওয়া যাচ্ছেই না। আমি রিসেন্টলি একটা কাজ দেখলাম, আমি তোকে বলি, নিশির ডাক, হইচইতে, তুই দেখেছিস কিনা আমি জানি না, নিশির ডাক বলে একটা কাজ দেখলাম। হ্যাঁ, সেখানে আমি দেখলাম একটা ভূতকে দেখানো হচ্ছে, ভূতের শুধু পেছন দিকটা দেখানো হচ্ছে, এবং ভূতের হাতে এত বড় বড় নখ, ভূতের না শরীর দেখানো, না মুখ দেখানো, কিচ্ছু না। তুই তুই 2025-এ দাঁড়িয়ে একটা দর্শককে খালি ভূতের হাতের নখ দেখে ভয় পাওয়াতে পারবি? পারবি না।
ইললজিক্যাল জিনিসপত্র ঢোকানো, যে ভাই আমি সিরিজ বানাচ্ছি, আমি সিনেমা বানাচ্ছি, যা ইচ্ছা ঢুকিয়ে দাও, কেউ কেউ কোয়েশ্চেন করার নেই, কারণ আসে যাই না, কেউ কোয়েশ্চেন করছে না যে এই জিনিসটা এখানে কেন, বা এই জিনিসটা এখানে দরকার ছিল সেটা নেই কেন, সেই জিনিসটাকে কোয়েশ্চেন করে না। রাইটাররাও সেরকম জোর দেয় না, কারণ এই শো গুলোকে আমরা হিট বানাই, আমরা দেখি, তো রাইটার ভাবে ভাই হচ্ছে তো, কোনো অসুবিধা নেই, এই না, শোই তো আমি চলে তোকে যাচ্ছে। এখানে আমি তোকে এখানে একটা আর্গুমেন্ট রাখবো। তুই যে বললি যে একটা নোক দেখে ভয় পানো সম্ভব নয়, জানিস তো ভয় আমরা যেটাকে দেখতে পাই না, আমাদের ভয়টা শেষ হয়ে যায় না, সেই মুহূর্তে ভয়টা অনেক বেশি জাঁকিয়ে বসে। তোকে আমি তার শ্রেষ্ঠ এক্সাম্পল দিই, সত্যজিৎ রায়ের লেখা একটা ছোট গল্প আছে, অনাথ বাবুর ভয়, যেটা তোর দেখেছি আগে আমি। একটা অ্যান্থোলজি বাংলা পরিণত হ্যাঁ হয়েছিল, হ্যাঁ যেটা হ্যাঁ, লাস্টে ঠিক ছিল, আছে। ঠিক আছে, যে ওই অনাথ আবির বাবু ছিল, মরে আবির গেছে। আবির আবিরদা ছিল, ওই মানে হ্যাঁ, ওই পার্টিকুলার ওই শর্ট ফিল্মটা। ওই পার্টিকুলার ইয়েটাতে যে যে ওপরের আপনি কি চিলেকোঠার ওপরের জিনিসটা পেয়েছেন দেখতে, নিয়ে এসে তাকাবে এবং সেইখানে অজ্ঞান হয়ে যাবে, এবং হ্যাঁ, গল্পটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। এবার অনাথবাবুর ভয় আমি গল্পটা যখন পড়েছিলাম, ওই লাস্টের যে ডেলিভারিটা সত্যজিৎ রায়ের লেখাতে, ইট হিটস ইউ ভেরি হার্ড, কিন্তু ওই সিনেমায় যে যখন দাঁত দেখেছি মাজতে তখন মাজতে যখন বললো যে চলো ওপরে হ্যাঁ গিয়ে চাটা খাই, গিয়ে হ্যাঁ, দেখলো ওর ওপরে গিয়ে বডিটা পড়ে চলো আছে। আমি দেখাচ্ছি যে যে ওই চিলেকোঠা না কি পালঙ্ক কিছু একটা ছিল, যে হ্যাঁ ওটার হ্যাঁ, দিকে কি দেখেছো কোনোদিন? তারপর বুঝলাম যে ওখানে কিছু একটা ছিল, সেটা কি আচ্ছা। ছিল সেটা কিন্তু ওপেন এন্ডিং, ঠিক আছে। এবার সিনেমাতে যখন হয় তখন সেটাকে ডেলিভার করতে পারে না, বাট তার আগেও তো সিনেমাটা যথেষ্ট ঠিকঠাকই ছিল। ইভেন কি ধর এই যে ভোগ নিয়ে যে আমরা যেটা কথা যে বলছি, ভোগ কিন্তু অলরেডি আগে একবার অ্যাডাপ্ট হয়েছে, ঠিক আছে, আমি উত্তর জানি না। পূর্ব পশ্চিম দক্ষিণ না কি যেন একটা, তাতে তোর এই সব্যসাচী চক্রবর্তীর ছেলেফেলেরা ছিল, বুঝলি তো, মানে ওই আমি চার দেখিনি, পাঁচটা গল্প নিয়ে একটাতে হচ্ছে। আমি দেখিনি ওই অ্যান্থোলজি টাইপের। এবং হ্যাঁ, এবং এটা তোর ইউটিউবে অ্যাভেলেবেলও আছে। আচ্ছা, সেটা হ্যাঁ কিন্তু আমি দেখিনি। ভোগের মতো এতটা বাজে নয়, ভোগের মতো আচ্ছা। বাজেট কিন্তু ও পায়নি, ভোগের থেকেও কম বাজেটে তৈরি হুম হয়েছে, কিন্তু হুম। ভোগের মতো খারাপ একেবারেই কিন্তু নয়। এবারে কি বলতো, হইচই তো এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে কতগুলো ছেলে মেয়ে এখানে কাজকর্ম করে, যারা লাইক বাপের আন্ধাধুন পয়সা আছে বলে ফিল্ম মেকিং এ এসছে, ঠিক আছে। এদের দ্বারা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পরীক্ষা ক্র্যাক করা পসিবল হয়নি, এরা সারাদিন গাঁজা ফাজা খেয়ে পড়ে থাকে। চলো আমরা কোনো রকম ভাবে, আমার বাপ ঢুকিয়ে দিয়েছে পয়সা দিয়ে কোনো একটা ফিল্ম স্কুলে, আর ফিল্ম স্কুলগুলোর থেকে না একটা মাফিয়াগিরি টাইপের চলে, কবে হ্যাঁ পরীক্ষা হ্যাঁ, কবে কি তুই কিছু জানতেও তুই পারবি না, ঠিক আছে। আর আর সিট এত কম, ঠিক আছে, এত বড় ইন্ডাস্ট্রি, তাহলে আরো দুটো ইউনিভার্সিটি তৈরি করো না, সরকারের ট্যাক্সের পয়সা কম তো খাচ্ছ না, ঠিক আছে। কিন্তু যাই হোক, এবার তারপর প্রাইভেটে কিছু আছে আজকাল ফিল্মের কোর্স করিয়ে দেয়, তারপর তারা হইচইতে ঢুকে তারা এক্সপ্লয়েটেডই হয়। আমার মনে আছে হইচইয়ের একটা সিরিজের আমি খুব গালাগাল দিয়েছিলাম, তারপর সেই ডিরেক্টরটা দেখা করেছিল আমার সাথে, সেই ডিরেক্টরটা আমাকে বলছে আমাকে কিন্তু এই কাজের জন্য কোনো পয়সা দেয়নি, হ্যাঁ, ঠিক আছে। তো আমি সত্যি মিথ্যা কিচ্ছু জানি না, ঠিক আছে, আমি হইচইয়ের ব্যাপারে কিচ্ছু জানি না, বাট আমার শুনে মনে হয়েছিল যে ওকে চলো, বিনা পয়সায় কাউকে দিয়ে কাজ করলে পরে এরকম কাজ সে ডেলিভার করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক। ওকে। তো এবং এবার এবং না, আমি হইচই এর আমি কোনো আমি তোকে এই স্ট্যান্ডার্ড নেই। কথাটারও একটা, আমি একটা তোকে কাউন্টার দিয়ে এবার, এই যে তুই সত্যজিৎ রায়ের ঘটনাটার কথা বললি, একদম ঠিক কথা। অনাথবাবুর ভাই, হুম, হ্যাঁ, যে ভূত দেখালে সেখানে ভয় শেষ হয়ে যায়, একদম ঠিক কথা। নো মানে ওইটা নিয়ে আমি কোনো তর্ক যাচ্ছি না, কিন্তু তাহলে ওইখানে না ভূতটাকে দেখানো হয়নি। তুমি ইদার দেখাও, যদি তোমার কাছে মেকআপের বাজেট থাকে, যদি তোমার কাছে সেটা পুল অফ করার মতো বাজেট থাকে, তাহলে তুমি দেখাও, আর না হলে তুমি দেখিও না। মাঝখানে আটকে যাওয়াটা চলবে না। স্বর্ণ, আমি তোকে, যেটা আমার বক্তব্য, এখানে তুই একটা মানুষকে তুই তো দেখাচ্ছিস না পুরোটা, খালি দেখাচ্ছিস হাতের এরকম বড় নখ, ভাই তুই দেখাসই না, তুমি দেখিওই না তাকে। তুমি দেখানো আর না দেখানোর মাঝখানে জিনিসটাকে ছেড়ে দিলে মানুষ তো তখন বলছে আচ্ছা দেখাতে হবে তাই দেখাচ্ছে, আবার কেউ কেউ বলছে আচ্ছা পুরোটা দেখাতে পারবে না তাই দেখাচ্ছে না। মাঝখানে দেখা চলবে না। অনাথবাবুর ওই যে গল্পটার কথা তুই বললি, ওখানে দেখায়নি মানে পুরোটাই দেখায়নি, সেখানে একটা অংশও দেখায়নি, খালি সাউন্ড দিয়ে, যে একটার তার মানে মুখের এক্সপ্রেশন দিয়ে, তার ভেতরের ভয়টা দিয়ে অডিয়েন্সকে ভয় পাওয়ানো হয়েছিল। আমি দেখেছি অনাথবাবুর ভয়, সেইটা দিয়ে অডিয়েন্সকে ভয় পাওয়ানো ছিল। এখানে অর্ধেক রাস্তায় তুই মানে অডিয়েন্সকে ছেড়ে দিচ্ছিস, মুখও দেখাবো না, আমার কাছে বাজেট নেই মেকআপ দেখলে লোক হাসবে, আবার আমি খালি নোকটা দেখাবো, এবার তুমি ভয় পেলে পাও, না পেলে না পাও,
হইচই তুমি সাবস্ক্রিপশন করে নিয়েছো 1 বছরের, তোমার টাকা তুমি বোঝো ভাই, কিছু বলার নেই। বুঝলি, এইটা হচ্ছে আমার আমার মনে হয়। আমি হইচই শুধুমাত্র খুলি পুরোনো সিনেমা দেখার জন্য, ঠিক আছে, আর না হলে এমন না পরে যে আমি হইচইতে সব কাজ খারাপ হয়, হইচইতে কিছু কাজ হয় যেগুলো ভালো কাজ, এবং না, যেগুলোর কিছু জন্য মানে কিছু কাজ যেগুলোকে হয়তো ডেফিনেটলি ভালো, ঠিক হ্যাঁ আছে। মানে আমি কিছু তোকে কাজ বলছি হয়। অভিরূপ যে সিরিজ গুলো হতো সেগুলো ভালো হতো। তারপর আরো আমি তো বলবো, দেখ ইউটিউবে আমি এখন কিছু হরর শর্ট ফিল্ম দেখেছি। আহ, একজন রাইটার আছে আমিষ আমার সমীর রিসেন্টলি ভাল দাশগুপ্ত বলে। লেগেছিল খুব, আমিষ আমার ভাল লেগেছিল খুব, যেটা প্রেত কথা যেটা ইয়ে করলো, প্রেত কথার গল্প নিয়ে যেটা হলো, আমিষ বলে একটা শর্ট ফিল্ম রিসেন্টলি। আচ্ছা, ওটা আমি দেখি, হ্যাঁ ওটা আমি দেখি। হ্যাঁ, ওই ওই কাজটা আমার বেশ ভালো লেগেছিল। এবং যেহেতু এখন শর্ট ফিল্ম তৈরি করতে হয় বলে আমি বিভিন্ন ধরনের শর্ট ফিল্মও দেখার চেষ্টা করি, সেটা নোন লোকের আননোন লোকের, যে হয়তো আমার জনরাও না, বা আমি যে জনরার বানাচ্ছি সেই জনরার শর্ট ফিল্মও দেখছি তা নয়, বাট দেখার চেষ্টা করি যে আচ্ছা এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা কিভাবে নিল না নিল, এবং ওটা ছাড়া শেখার আর তোকে আমার কাছে কোনো জায়গা নেই। তোকে আমি একটা ইংলিশ শর্ট ফিল্ম বলছি, তুই ওটা যদি দেখিস তাহলে দেখবি পর 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 ওরকম শর্ট ফিল্ম অনেকগুলো আসবে। হ্যাঁ বল শর্ট বল বল। ফিল্মটার নাম হচ্ছে গিয়ে মামা অ্যাগনেস। ওকে, মামা অ্যাগনেস। ওকে। আমি কি দেখেছি? আমার নামটা চেনা চেনা লাগছে। হতে 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 পারে, ঠিক আছে। ওটা ওটা খুবই পপুলার এবং এত ক্রিপি শর্ট ফিল্মটা, এবং মানে ভূতটাকে এমন ভাবে দেখানো হয়েছে না, এবং পুরোপুরি পারফরমেন্স বেস, ঠিক আছে, যে মানে দেখে তোর অস্বস্তি হবে এবং তোর মনে হবে যে ভাই এটা কি ছিল, ঠিক এটা কি আছে। ছিল? এবার এবার তুই মামা অ্যাগনেস তুই যদি দেখিস, ওদের চ্যানেলের আরো প্রচুর এরকম শর্ট ফিল্ম আছে যেগুলো তোর অটোমেটিক্যালি আসতে থাকবে। ইংলিশ যে শর্ট ফিল্মগুলো যেগুলো তৈরি হয় হররের উপর বেস করে, ওরা না খুব, ওরা কিন্তু প্রচুর বাজেট, প্রচুর ক্যামেরা অ্যাঙ্গেল, ওসব কিন্তু না। জানি, আমি দেখেছি। ওরা খুব একটা সিম্পল ঘরের মধ্যে রাখে। শুট করা, একজন অ্যাক্টর হ্যাঁ, অ্যাক্টিং করছে হ্যাঁ। একটা ঘরে শুট করে, এরকমই হয় ম্যাক্সিমাম। বা আগেকার দিনের পুরোনো ফিল্মের যে লুকটা ছিল না, একটুখানি ডাইলিউটেড টাইপের, একটুখানি ফিল্ম ব্লার মতো আসছে, ঠিক আছে, ইয়ে আসছে। রেট্রো আমি রেট্রো কিন্তু লুক, যদি যেটা রেট্রো লুক। রেট্রো লুক, আমি একটা ইনস্টাগ্রামে একটা ছেলেকে আমি ফলো করি। ওই ছেলেটা মানে ওর ঘরের মধ্যে ভূত রয়েছে, আহ, আচ্ছা। সেটার প্লেসিং গুলো এত ভালো। বা দুটো ছেলে আছে, ঠিক আছে, ওরা দুজনে মানে জোকারের মতো পুরো মেকআপ টেকআপ নেয়, সাদা রঙের জামা, ব্ল্যাক কালারের প্যান্ট পরে, এবং না ওরা তোর অ্যাকশন হরর টাইপের শর্ট বানায়, যে এই দুটো জোকার মানে লোকজনকে খুন করছে বা তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভূতে হুম। টেনে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা বলে না, ওইটা ওরা একটুখানি বাজেট ফাজেট অ্যাকশন ক্যামেরা ফ্যামেরা ওরা ইউজ করে, স্টিল কি এফেক্টিভ, তোর দেখে লিটারালি মনে হবে যে এই ছেলেগুলোকে যদি কেউ বড় বাজেট দিয়ে কেউ যদি এদেরকে কেউ স্পন্সর যদি করে, তাহলে এরা আরো দূরে এরা পারে যেতে। এবং এবার আমি সেই জিনিসটা আমাদের এখানে মিসিং। আগের দিনই প্রত্যয়ের সঙ্গে যখন আমি পডকাস্ট করছিলাম, তখন ও একটা প্রশ্ন আমায় করেছিল। আমার আমার মনে হয়েছে সেই জিনিসটা এখানেও অ্যাড্রেস করাটা দরকার। সেটা হচ্ছে যে আমাদের এখানে না বাংলাতে রাইটার বল, ডাইরেক্টর বল, অ্যাক্টর বল, এদের সংখ্যাটা খুব সীমিত। ঠিক আছে? আমরা একই অ্যাক্টরকে বড় সিনেমাতে বারবার দেখি, একই রাইটার হয়তো লিখছে, একই মানে প্রোডাকশন কোম্পানি। ঠিক আছে? এবার আমার মনে হয় না নতুন মাথা ইন্ডাস্ট্রিতে আসাটা খুব জরুরি। যেরকম অরিত্রদা রিসেন্টলি লিখছে, এবং হুইচ ইজ ভেরি গুড, কি যে সিনেমা বোঝে, যার নলেজ আছে, সে লিখছে এবং করার চেষ্টা করছে। এরকমই না, আরো অনেক নতুন মাথা ইন্ডাস্ট্রি। দেখ, কান্নাকাটি করলে তো করাই যায়। আমাদের কাছে রাইটার নেই, আমার কাছে বাজেট নেই, আমার কাছে টেকনিশিয়ান নেই, আমার এখানে যখন তখন কাজ বন্ধ হয়ে যায়। কান্না করলে করাই যায়, কিন্তু কান্নাটা সলিউশন নয়। তোকে সলিউশনের কথা তো মানে তুই যদি বলিস, আমার না এরকম নতুন ব্রেন যারা ভালো লেখে, যারা সুযোগ পায় না, ঠিক আছে, যারা ভালো এডিট করে, বা যারা ভালো গান লেখে, যারা ভালো একটা মানে কি বলবো, মানে অ্যানিমেশনের দিকে ভালো মানে শিখেছে, কাজ করছে, তাদেরকে তুমি এখানেও এখানেও সেই জায়গাটা, সেই সুযোগের জায়গাটা হওয়া উচিত। আচ্ছা, সেই তোর এই সুযোগের জায়গাটা ভক্তি দেওয়া শর্ট উচিত। ফিল্মে কি আমরা প্র্যাকটিক্যাল এফেক্টের কাজ দেখতে পাবো, নাকি ভিএফএক্স বা অ্যানিমেশন তুই ইউজ করেছিস? না না না, ভিএফএক্স অ্যানিমেশন আমার এখানে নেই, মানে মানে সেটা খুব একটা নেই, কারণ আমার এখানে আছে, নেই একদম বলা যাবে না, মানে খুব কম, 1% হয়তো। কারণ বাজেট ভাই, ভিএফএক্স এর মানে বাজেট, আমি আমার জিরো বাজেট শর্ট ফিল্ম, একদম জিরো। আমি তোকে বলি, আমার বাজেটটা গেছে খালি রাত্রেবেলা ডিনারে খাওয়া দাওয়াতে।
রাত্রেবেলা যে খেয়েছি আমরা শুটিং এ, দিস ইজ মাই বাজেট, ঠিক আছে? ওইটা ছাড়া সিনেমাতে আর কোনো বাজেট নেই। তো সেখানে ওই ভিএফএক্স তো নয়, একদম প্র্যাকটিক্যাল এফেক্টই আমি যতটা পারার তার মধ্যে দিয়ে যতটা ওই ফিলটা, ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে পেরেছি আমি করেছি। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কি, শুভমকে কি আমরা এরপরে কোনোদিন হইচই বা এসবিএফ এর সাথে কোলাবোরেট করতে দেখতে পাবো, যে বাংলা কমিউনিটি থেকে আরো একজন ফিল্ম মেকার উঠে চলে এসছে, যাকে অলমোস্ট প্রথম যে উঠে চলে এসছে তারই মতো দেখতে, ঠিক আছে? এরকম একটা দিন কি আসতে চলেছে, কি মনে হয় শুভম? আমি জানি না, এটা তো ভাই কালকে কি হবে সেটাই আমি জানি না, ঠিক আছে? কালকে আমার সাথে কি হবে, থাকবো না থাকবো না, তো সেটাই হচ্ছে ব্যাপার। যে দেখ, এটা যদি কোনোদিন সুযোগ আসে তো মানে এটা আমার জন্য একটা শেখার জায়গা হবে। কারণ আমার সবসময় মনে হয়েছে যে তুই যাই কাজ করিস স্বর্ণ, তুই যাই কাজ করিস, তুই ডাক্তারি করিস, ইঞ্জিনিয়ারিং করিস, ফিল্ম মেকিং করিস, যাই করিস, তোর শিখে আসাটা খুব জরুরি। আমার মেন্টালিটি এরকম নয় যে আমি সুযোগ পেলাম কালকে আর আমি হাত পা তুলে দৌড়াতে শুরু করলাম, আমি কিছু জানি না, আমি কোনোদিন প্রফেশনাল ক্যামেরাই দেখিনি, কিন্তু আমি একটা ফিল্ম মেকিং এর সুযোগ পেলাম, তো আমি ভাই ক্যামেরা নিয়ে বসে গেলাম ফিল্ম মেকিং করতে। আমার কথা হচ্ছে আমি আগে শিখবো মিনিমাম, আমি এমন বলছি না আমি একদম বোদ্ধা হয়ে যাব, তো মিনিমাম তোকে সেই জিনিসটার কনফিগারেশন কি আছে, সেটিংস কি আছে, তুই কিভাবে ক্যামেরাটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে তোকে একটা সেট ডিজাইনে কি কি খেয়াল, তোকে সেইগুলো তো মিনিমাম অ্যাটলিস্ট জ্ঞান তো না রেখে গেলে, হ্যাঁ, তখন তো এরকম কাজ বেরোবে। এবং যে কাজগুলো আমার কাজ হয়তো আমি বসে দেখতে পারবো না কালকে, যে কি 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 বানিয়েছি, ঠিক আছে? তো সেখানে আমার মনে হয় একটু শিখে আসাটা জরুরি। এবং যদি আমি এরকম কোনোদিন শেখার সুযোগ পাই, যদি কোনোদিন এরকম সুযোগ হয়, ভালো, তাহলে মানে এটা তো খুবই ভালো আমার জন্য ভালো। এবং আমি কেন শুধু আমি, আমার কথা কেন, এখানে অনেকে এরকম আছে জানিস তো, আমি মানে এরকম অনেক লোককে দেখেছি ফেসবুকে খুব ভালো লেখালেখি করে, ভালো কবিতা লেখে, ভালো গল্প লেখে, কিন্তু তারা প্রপার ওই জায়গাটা পাচ্ছে না। মানে তাদের জন্য একটা এবার সুযোগের, যে আমাকে লোক বাড়াতে হবে, আমাকে এবার লোক বাড়াতে হবে যাতে আমি একজনের ওপর আমাকে ভরসা করে না থাকতে হয়, যে ভাই এই অ্যাক্টর বা এই রাইটারের আমি ডেট পাচ্ছি না, তার মানে মানে সেই সিনেমাটা 6 মাস পিছিয়েই গেল। আর বাংলাতে কোনো সিনেমা 6 মাস পিছিয়ে যাওয়া মানে সেই সিনেমার হবে নাই ধরে নে, একমাত্র যদি সেটা বড় প্রোডাকশন হাউস থেকে না আসে, হলোই না সিনেমাটা। এরকম অনেক সিনেমা আছে বাংলাতে অ্যানাউন্স হয়েছে, পোস্টার এসছে, তারপর সিনেমাটা ইয়া হয়নি, কারণ সিনেমাটা ডেট ক্ল্যাশ করেছে, ডেট ইস্যু হয়েছে বড় অ্যাক্টরদের সাথে, কিছু ডেট ম্যাচ করেনি, ভোগে। তো সেই কারণে আমার মনে হয় যে যদি এরকম কোনদিন সুযোগ আসে, তাহলে তো এটা মানে খুবই ভালো একটা কথা, তাহলে অবশ্যই, কেন না। তো গাইজ, আজকে আমাদের আলোচনা এত অব্দি ছিল। শুভমের সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং যারা অন্যরকম কোনো কিছু করে তাদেরকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। স্পেসিফিক্যালি যেই কাজটা আমি করতে পারছি না বাট অন্য কেউ করে দিচ্ছে, সেক্ষেত্রে তো শুভমের ফিল্মটা আপনারা সবাই দেখবেন। টিজারটা আমি দিয়ে রাখবো এবং ট্রেলারের লিঙ্কও কমেন্টের মধ্যে দেওয়া থাকবে, সবাই চেক আউট করবেন, ফিল্মটার পাশে থাকবেন, শুভমের ফিল্মটা অবশ্যই দেখবেন। ফিল্মটা বেরোনোর পরে আমরা আবার ফিল্মটা নিয়ে আলোচনা করতে হয়তো আবার বসলেও বসতে পারি। তো একদম শুভম, একদম, অবশ্যই অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে প্লিজ বলে দাও। একদম, আমি স্বর্ণকে বলবো সময় বলে যে শর্ট ফিল্মটা, সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, টিজার এবং ট্রেলার, কারণ যখন এই ভিডিওটা পোস্ট হবে বা আপলোড হবে তখন আমার ট্রেলার অলরেডি বেরিয়ে যাবে, কারণ 26 তারিখ 11টা 15-তে রোববার দিন আমার ট্রেলার বেরোচ্ছে মুক্তির, সেটারও লিঙ্ক দিয়ে দিতে বলবো। তো দেখুন, আমরা চেষ্টা করেছি যেটুকু আমাদের সাধ্য, যেটুকু আমাদের শিক্ষা, যেটুকু আমাদের সীমিত পরিমিতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখুন, দেখে আমাকে জানান, আপনি আগে দেখুন কাজটা, দেখে আমাকে জানান, আপনার ভালো লাগুক খারাপ লাগুক নো ইস্যু, আমি সব রকম ফিডব্যাক নিতে প্রস্তুত। যে হ্যাঁ, কেউ যদি বলে যে খারাপ হয়েছে, হ্যাঁ আমি তারটাও তো শুনি, যে হ্যাঁ খারাপ হয়েছে, তার মানে নিশ্চয়ই সে কিছু দেখেছে যেটা আমি দেখতে পাইনি, পরের বার কাজ করলে সেটা হয়তো খেয়াল রাখবো। তো আপনারা কমেন্ট করুন এবং অবশ্যই জানান যে আপনাদের কিরকম লাগলো, যাতে আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, ভালো কাজ আপনাদের দিতে পারি এবং আমরা আরো মানে শিখতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ স্বর্ণকেও এবং বাকি সবাইকে, যারা যারা দেখছেন। আবার মুক্তি বলে হরা শর্ট ফিল্মটা দেখবেন, প্লিজ দেখবেন, দেখে এসে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো। চলো টাটা, বাই। আবার থ্যাংক ইউ সো মাচ, বাই বাই বাই, টাটা, গুড নাইট।